প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের দশম শ্রেণীর সরল সদ কষা অঙ্কগুলি করে দেখাবো। আগের পর্বগুলোতে তোমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো কিভাবে করবে সেটা কষে দেখিয়েছি। আজকে 11 এবং তার পরবর্তী 10টি অঙ্ক আমরা কষে দেখব। 11 অঙ্কটা বলছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। এখন দেখছো প্রশ্ন অনুসারে আসল বলে দিয়েছে 600 টাকা, সুদের হার বলে দিয়েছে 8%, সুদ বলে দিয়েছে 168 টাকা। তাহলে আমাদেরকে বের করতে হবে কি সুদের কত বছরটা বের করতে হবে। এক্ষণে আমরা জানি সময় যে সূত্রটা আছে I গুণিত 100/P/R। এখানে I মানে হচ্ছে সুদ 168 টাকা, 100 বসিয়ে দিলাম, P মানে আসল 600 টাকা, R মানে সুদের হার 8%, 8 বসিয়ে দিলাম। এখন তোমরা এটা সমাধান করে নিতে হবে। সমাধান করে দেখো, তোমরা এটাকে কাটাকাটি করো। 600কে 100 দিয়ে কাটো, 6 হবে। তারপরে তোমরা 168কে 6 দিয়ে কাটো, 6 কত হবে? 168কে যদি 6 দিয়ে কাটো, ভাগ করে নিচ্ছি পাশে, 6 দুগুণে 12, 48, 6 8টে 48 মানে 28 হবে। আবার এখানে 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 4 7টে 28, তাহলে কত আসলো? 7/2 বছর। 7/2 মানে হচ্ছে একে পূর্ণ করে নিলাম, 3 পূর্ণ 1-এর 2 বছর। অতএব নির্ণয়ের সময় কত? 3 পূর্ণ 1-এর 2 বছর। এটাই উত্তর। পরের অঙ্ক অর্থাৎ 12 নম্বর অঙ্কটা কি বলছে দেখি, একবার পড়ে নিই। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। আচ্ছা, এখানে দেখো আসল বলে দিয়েছে 800 টাকা, আর কিছু সময়ের জন্য জমা দিয়ে সুদে আসলে পেলো কত? 1200 টাকা। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সুদে আসলে থেকে আসলটা বাদ দিলে যেটা হবে সেটা সুদ, আর সুদের হার বলে দিয়েছে। তাহলে আমরা এবার শুরু করি অঙ্কটা। প্রশ্ন অনুসারে আসল হচ্ছে 800 টাকা, সুদের হার আর মানে হচ্ছে 10%, সুদ মানে হচ্ছে সুদ আসল 1200 টাকা, তা থেকে আসলটা বিয়োগ। তাহলে আসল হচ্ছে 800 টাকা। আচ্ছা, 1200 বিয়োগ 800 টাকা সমান 400 টাকা হচ্ছে সুদ। অতএব আমরা তো জানি যে সময় বের করতে গেলে সূত্র হচ্ছে সুদ গুণিত 100 বাই আসল গুণিত সুদের হার। সুদ হচ্ছে 400 টাকা গুণিত 100, আসল হচ্ছে 800 টাকা, আর সুদের হার হচ্ছে 10%। তাহলে এবার এটা আমরা কাটাকাটি করব। দেখো 400 দুটো শূন্য, 800 দুটো শূন্য কেটে দিলাম, 8কে 4 দিয়ে কাটলাম, 2 হলো। এখানে 100 দুটো শূন্য, 100-র একটা শূন্য, আর এখানে 10-এর একটা শূন্য কেটে দিলাম, আর 10কে 2 দিয়ে কাটলাম, পড়ে রইল কি 5। তাহলে 5 বছর হলো। অতএব উত্তরটা হবে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। এটাই উত্তর। পরের অর্থাৎ 13 নম্বর অঙ্কটা কি বলছে একবার দেখে নিই। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। বলে দিয়েছে যে 7 বছরে কোনো টাকা সুদে আসলে 7100 টাকা হচ্ছে, আর 4 বছরে সুদে আসলে 6200 টাকা হচ্ছে। তাহলে মূলধন অর্থাৎ আসলটা কত আর বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল সেটা বের করতে বলেছে। আচ্ছা, এই অঙ্কটা আমরা দেখো একটু অন্যভাবে করব। কীভাবে করব না, তো 7100 টাকার ক্ষেত্রে হচ্ছে কি 7 বছরের সুদ আর আসলটা মিলিয়ে 7100, তো সেটাই লিখছি যে 7 বছরের সুদ যুক্ত আসল সমান 7100 টাকা। আবার
6,200 টাকার ক্ষেত্রে কি আসছে, মতো 4 বছরের সুদ আর তার সঙ্গে আসলটা আছে। তাহলে 4 বছরের সুদ যুক্ত আসল সমান হচ্ছে 6,200 টাকা। আচ্ছা, আমরা বীজগণিতে যে অপনয়ন পদ্ধতি করেছিলাম সেইটা সেই হিসাবে এখানটায় বিয়োগ করে দিলাম। এটা প্লাসটা বিয়োগ মাইনাস হয়ে গেল, এটাও মাইনাস হয়ে গেল। তাহলে দেখো এখানে 7 বছরের সুদ, তা থেকে 4 বছরের সুদ যদি বাদ দিই তাহলে ক বছরের সুদ থাকছে, 3 বছরের সুদ। আর এখানে এই প্লাস আসল মাইনাস আসল কেটে গেল। আবার এখানে 7,100 থেকে 6,200 বিয়োগ হলো, কত হলো, 900 টাকা। তাহলে 3 বছরের সুদ 900 টাকা, তাহলে 1 বছরের সুদ কত, 900 বাই 3 টাকা। অতএব 4 বছরের সুদ হচ্ছে 900 গুণিত 4 বাই 3 এত টাকা। কাটাকাটি করো, কাটাকাটি যদি করি এখানটায় 900কে 3 দিয়ে যদি কাটি তাহলে 300, তাহলে 300 গুণিত 4 সমান 1200 টাকা হচ্ছে 4 বছরের সুদ। এক্ষণে আসল তালে 4 বছরের সুদ পেলাম কত আমরা, 1200 টাকা। আর 4 বছরের সুদে আসলে কত হয়েছিল, 6,200 টাকা। তাহলে 4 বছর আসলটা কত হবে, 6,200 থেকে 1200 টাকা বিয়োগ করলাম, 5,000 টাকা আসল হলো। সুদ কত, 1200 টাকা। সময় কত, 4 বছর। তাহলে আমরা জানি যে সুদের হার বের করতে গেলে কি সূত্র আছে, সুদ গুণিত 100 বাই আসল গুণিত সময়। তাহলে এখানে সুদ বসিয়ে দিলাম 1200 টাকা, 100 বসে গেল, আসল 5,000 টাকা, গুণিত সময় হচ্ছে 4 বছর। তাহলে এবার একটু কাটাকাটি করি। কাটাকাটি যদি করি তাহলে এখানটাই তোমার কেটে দাও, এটা 100 দুটো শূন্য, 5,000-এর দুটো শূন্য কেটে দিলাম। এখানটায় তোমার এটা একটা শূন্য, এটা একটা শূন্য কেটে দিলাম। তাহলে রইল তোমার এটাকে 120কে 4 দিয়ে যদি ভাগ করো তাহলে হবে 30। 30কে যদি 5 দিয়ে কাটো রইল 6, তাহলে 6%। অতএব দেখো এখানে প্রথমেই পেয়ে গেছিলাম আসলটা 5,000 টাকা। তাহলে অতএব নির্ণেয় মূলধন ছিল 5,000 টাকা এবং বার্ষিক সরল সুদের হার কত হবে, 6%। 6%, এটাই উত্তর। পরবর্তী অঙ্ক অর্থাৎ 14 নম্বর অঙ্কটা কি বলছে একবার পড়ে নিই। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হিসাব করে লিখি। আচ্ছা দেখো, অমল রায় বাবু ব্যাংকে টাকা রেখেছেন, দুজনেই 2,000 টাকা করে রেখেছে। আর পশুপতি ঘোষ রেখেছে 2,000 টাকা, পোস্ট অফিসে রেখেছেন উনি। তাহলে অমল রায় বাবু ব্যাংকে 2,000 টাকা রেখে পেয়েছে কত, 2,360 টাকা। আবার পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা রেখে কত পেয়েছে, 2,480 টাকা। তাহলে এদের যে সুদের হার, সেই সুদের হারটা বের করে তার অনুপাত করতে হবে। তাহলে এক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে বের করে নিই আগে, মানে অমল রায় বাবু যে ব্যাংকে রেখেছিলেন, তার ব্যাংকের যে টাকাটা রেখেছিলেন 2,000 টাকা, সেটা কি কি আসছে দেখে নিই একবার। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল কত, 2,000 টাকা, সুদ কত, 2,360 থেকে আসল 2,000 বিয়োগ করলে 360 টাকা, সময় কত, 3 বছর, 3 বছরের জন্য টাকাটা রেখেছিল। তাহলে আমরা তো সাধারণত জেনে আছি যে সুদের হার সমান সুদ গুণিত 100 বাই আসল গুণিত সময়। তাহলে এখানে সুদ 360 টাকা, 100 বসিয়ে দিলাম, আসল হচ্ছে 2,000 আর সময় হচ্ছে 3 বছর, তাহলে বসিয়ে দিলাম 3। এবার এটা কাটাকাটি করে নাও। দেখো এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম, আর এখানটায় এই একটা শূন্য কেটে দিলাম। এখানটায় তুমি 36কে 3 দিয়ে কাটো, 3 বারং 36, আর 12কে 2 দিয়ে কাটো 6, তাহলে 6% হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে সুদ। পরে পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা হিসাবটা করি। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল হচ্ছে 2,000 টাকা, সুদ হচ্ছে 2,480 থেকে 2,000 বিয়োগ করলে 480 টাকা, সময় তো 3 বছর। তাহলে আবার সেই সুদের হার সূত্র ফেলে সুদ হচ্ছে 480 টাকা গুণিত 100 বাই 2,000 আসল গুণিত 3 হচ্ছে বছর, এটা লিখে নিলাম। এবার আবার কাটাকাটি করি, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এখানে 3, 48কে 3 দিয়ে কাটলাম, 3 × 16 = 48,
16কে 2 দিয়ে কাটলাম, 8 দুগুণে 16, তাহলে 8% হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার। তাহলে এবার অনুপাতটা বের করতে হবে। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সুদের হার এর অনুপাত হবে, ব্যাংকের হচ্ছে 6% আর পোস্ট অফিসের হচ্ছে 8%। তাহলে 6:8 বা 6:8 সমান, এটাকে তুমি যদি সরল করে নাও, কাটাকাটি করে নাও, 6/8কে যদি 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, মানে 3:4 বা 3:4। এটাই হচ্ছে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সুদের হারের অনুপাত 3:4। পরবর্তী অর্থাৎ 15 অঙ্কটা কি বলছে একবার দেখে নি। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। খুবই সহজ অঙ্ক। আসল বলে দিয়েছে 15,000 টাকা, মানে যে টাকাটা ধার নিয়েছিল 15,000 টাকা। 5 বছর পর সুদে আসলে তাকে শোধ করতে হলো কত, 22,125 টাকা। তাহলে এখানে সুদ কত, আমরা 22,125 থেকে 15,000 বিয়োগ করলে পেয়ে যাব, পেলাম কত, 7,125 টাকা। সময় তো বলে দিয়েছে 5 বছর। তাহলে এক্ষেত্রে আমরা তো জানি যে বার্ষিক সুদের হার সমান সুদ গুণিত 100 বাই আসল গুণিত সময়। সুদ হচ্ছে 7,125 টাকা গুণিত 100 বাই আসল হচ্ছে 1,500 টাকা, সরি 15,000 টাকা, আর সময় হচ্ছে 5 বছর। তাহলে এটা একটু কাটাকাটি করে নিই আমরা। কাটাকাটি করব কি হবে, এইখানটা 100 দুটো শূন্য আর এই 15,000 দুটো শূন্য কেটে দিলাম। এবার তুমি কেটে দাও এটাকে, 7,125কে তুমি যদি 5 দিয়ে কাটো তাহলে কত হবে, 7,125 বিভক্ত 5, 5 একে 5, পরে হলো 21, 4 25, 5 এ 20, 1 আর নাম হলো 2, 5 দুগুণে 10, 5 9 25 হলো, 5 5 25। তাহলে কত হলো, 1,425, 1,425 হয়ে গেল। আবার তুমি কাটাকাটি করো, আবার একে 5 দিয়ে করো, কাটো, 1,425কে 1,425কে যদি কাটি, তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 5 দুগুণে 10, 5 8 40, 5 5 25, 285। তাহলে 1425কে 5 দিয়ে কাটলে 285, আর 150কে 5 দিয়ে কাটলে 30। তাহলে আবার 5 দিয়ে কাটো, আবার যদি 5 দিয়ে কাটা হয় তাহলে এটা হবে 5 5 25, 5 7 35, আর এখানে হবে 6, 5 6 30। আবার এটা যদি তুমি 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, আর এখানটা হবে 3 1957। তাহলে হলো কি 19/2। ওটাকে যদি মিশ্র করে নাও তাহলে 9.1/2%। অতএব ব্যাংকের বার্ষিক সরল সুদের হার ছিল 9.1/2%। পরবর্তী অর্থাৎ 16 নম্বর অঙ্কটা কি বলছে একবার আমরা দেখে নিই। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। আচ্ছা দেখো এক্ষেত্রে যে আসলাম চাচা যখন অবসর নিল তখন 1 লক্ষ টাকা পেল, যে সেই টাকাটা দুটো অংশে ভাগ করে কিছুটা ব্যাংকে এবং কিছুটা পোস্ট অফিসে রেখে দিল, এবং সেই সুদ বাবদ তিনি 5,400 টাকা প্রতি বছর সুদ পাচ্ছেন। ব্যাংকের সুদের হার কত, 5%, আর পোস্ট অফিসের সুদের হার 6%। তাহলে এই আমরা 1 লক্ষ টাকাটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে ধরে নিচ্ছি যে আসলাম চাচা ব্যাংকে x টাকা ও পোস্ট অফিসে 1 লক্ষ বিয়োগ x টাকা জমা রেখেছিলেন। তাহলে ব্যাংকের ক্ষেত্রে তিনি সুদ কত পাচ্ছেন, সুদের সূত্র হচ্ছে আসল গুণিত সুদের হার গুণিত সময় বাই 100। তাহলে
ব্যাংকে টাকা রেখেছিলেন এক্স টাকা, তাহলে এক্স গুণিত সুদের হার 5% আর সময় হচ্ছে 1 বছর ডিভাইডেড বাই 100 সমান 5x/100। এই টাকাটা তিনি ব্যাংক থেকে সুদ পেলেন। আবার পোস্ট অফিস থেকে সুদ পান কত? পোস্ট অফিসে উনি জমা রেখেছিলেন 1 লক্ষ বিয়োগ এক্স গুণিত সুদের হার ছিল 6% আর সময় তো 1 বছর ডিভাইডেড বাই 100। তাহলে এখানটা দেখো 6টা প্রথমে টেনে নিলাম, 1 তো দরকার নেই, তাহলে 6 গুণিত 1 লক্ষ বিয়োগ x/100 এই টাকাটা। তাহলে এবার তিনি ব্যাংক এবং পোস্ট অফিস থেকে মোট কত সুদ পাচ্ছেন? ব্যাংক থেকে পাচ্ছেন 5x/100 আর যুক্ত পোস্ট অফিস থেকে পাচ্ছেন 6 গুণিত 1 লক্ষ বিয়োগ x/100 সমান হচ্ছে 5,400 টাকা। তাহলে দেখো সমাধান করি এবার। এই দুটো থেকেই 100 কমন নিয়ে ওইদিকে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে পড়ে রইবে কত? 5x প্লাস এটাকে যদি 1 লক্ষ 6 আর 1 লক্ষ যদি গুণ করি তাহলে 6 লক্ষ বিয়োগ 6 বিয়োগ 6x সমান এটা হবে 5,400 গুণিত 100, তাহলে হবে 5,40,000। আচ্ছা, এই তারপরে লাইনে 5x আর এখানে -6x কত হলো? -x হয়ে গেল সমান 6 লক্ষটা ওইদিকে যাবে, তাহলে ওইদিকে সমানের ওইদিকে গেলে বিয়োগ 6 লক্ষ হবে, তাহলে 5,40,000 বিয়োগ 6 লক্ষ কত হবে? এটা -60,000। তাহলে এক্স এর মান কত আসলো? এখানে তাহলে মাইনাস মাইনাস যদি গুণ করে দেওয়া, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিলে এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, তাহলে এক্স সমান হচ্ছে 60,000 টাকা। তাহলে আসলাম চাচা, দেখা যাচ্ছে যে আসলাম চাচা এক্স আমরা ধরেছিলাম যে ব্যাংকে রেখেছিলেন, তাহলে আসলাম চাচা 60,000 টাকা ব্যাংকে রাখেন আর 1 লক্ষ বিয়োগ 60,000 সমান 40,000 টাকা পোস্ট অফিসে জমা রাখেন। পরবর্তী অঙ্কটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটা একবার পড়ি। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা আমরা আগের যে 17 অঙ্কটা করলাম, 16 অঙ্কটা করলাম, ঠিক ওই রকমই অঙ্ক, শুধু চেঞ্জ করে দিয়েছে নাম্বারগুলো। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। ধরি রেখা দিদি x টাকা প্রথম ব্যাংকে ও 10,000 বিয়োগ x টাকা দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে প্রথম ব্যাংক থেকে প্রাপ্ত সুদ কত? সুদ আসল গুণিত সুদের হার গুণিত সময় বাই 100। তাহলে আসল হচ্ছে x টাকা, সুদের হার 6%, সময় 2 বছর বাই 100 সমান কত আসছে? 12x/100 টাকা। দ্বিতীয় ব্যাংক থেকে প্রাপ্ত সুদ কত? আসল হচ্ছে 10,000 বিয়োগ x গুণিত সুদের হার 7% গুণিত সময় 2/100, তাহলে 7 দুগুণে 14 গুণিত 10,000 বিয়োগ x/100 এত টাকা। তাহলে শর্তানুসারে দুটো ব্যাংকের সুদ কত বলে দিয়েছিল? 1,280 টাকা। তাহলে শর্তানুসারে 12x/100 যুক্ত 14 গুণিত 10,000 বিয়োগ x/100 সমান 1,280 টাকা। দেখো একই আগের মতন সমাধান করলাম, 100কে এটা দিয়ে গুণ করে দিলাম, এটা 12x যুক্ত এটা 10,000কে 14 দিয়ে গুণ করলে 1,40,000 বিয়োগ 14x সমান এটা হচ্ছে 1,28,000 টাকা। 12x বিয়োগ 14x সমান হচ্ছে -2x সমান 1,28,000 টাকা। আর এখানে 1,40,000 টাকাটা ওইদিকে গেলে বিয়োগ -1,40,000 টাকা হচ্ছে। এই দুটো সমাধান করলে -12,000 টাকা। তাহলে দেখো তারপরে এই দুটোকে বিয়োগ দিয়ে যদি গুণ করি তাহলে 2x সমান হচ্ছে 12,000, তাহলে x সমান হচ্ছে 12,000/2 সমান হচ্ছে 6,000 টাকা। তাহলে x এর মান পেলাম 6,000 টাকা। তাহলে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 6,000 টাকা প্রথম ব্যাংকে ও 10,000 বিয়োগ 6 সমান 4,000 টাকা দ্বিতীয় ব্যাংকে জমা করেছিলেন। পরবর্তী অর্থাৎ 18 নম্বর অঙ্কটা কি বলছে একবার পড়ে নিই। কোনো ব্যাংক বার্ষিক
5% হারে সরল সুদ দেই, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। দেখো এই অঙ্কটা খুবই মজাদার অঙ্ক। তাহলে দেখো দীপুবাবু প্রথমে 15,000 টাকা ব্যাংকে জমা করেছিলেন, 3 মাস টাকাটা রাখলেন, রাখার পর 3,000 টাকা তুলে নিলেন, দিয়ে আবার সেটা 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। এইভাবে একটা বছরের মধ্যেই উনি টাকাটা তুলছেন, রাখছেন। তাহলে এক্ষেত্রে অঙ্কটা আমরা কীভাবে করব সেটা আমরা পরবর্তী দেখছি। যে আগে দেখে নিই যে দীপুবাবু প্রথমে 15,000 টাকা ক মাস খাটলো, তার 3 মাস তার ব্যাংকে রইল। তাহলে দীপুবাবু প্রথমে 15,000 টাকা খাটে 3 মাস, পরবর্তীতে 15,000 বিয়োগ 3,000 মানে 3,000 টাকা উনি তুলে নিলেন, তখন 12,000 টাকা হয়ে গেল। 12,000 টাকা খাটছে পরবর্তী 3 মাস, আবার তিনি পরবর্তীতে 8,000 টাকা জমা করলেন। তাহলে 12,000-এর সঙ্গে আবার 8,000 যোগ মানে 20,000 টাকা খাটছে পরবর্তী 6 মাস, মানে এক বছরের পরবর্তী 6 মাস 20,000 টাকা খাটছে। যেহেতু প্রথমে 3 মাস 15,000 টাকা কেটেছিল, 12,000 টাকা 3 মাস কেটেছিল, তাহলে বছরের আর পড়ে রইল 6 মাস, তাহলে 6 মাস খাটলো 20,000 টাকা। আচ্ছা, তাহলে এবার উনি এক বছরের সুদ কত পাবেন দেখুন, দেখে নিই আমরা। দেখা যাচ্ছে যে প্রথম 3 মাস খাটছে 15,000 টাকা, তাহলে 15,000 গুণিত সুদের হার হচ্ছে 5%, গুণিত 3 মাস টাকা যদি আমরা বছরে হিসাব করি, তাহলে আমরা আগে জেনেছি যে 3/12 বিভক্ত 100। পরবর্তী 12,000 টাকা খাটছে 3 মাস, তাহলে 12,000 গুণিত 5 গুণিত 3/12 ডিভাইডেড বাই 100 প্লাস 20,000 টাকা খাটছে ক মাস, 6 মাস, তাহলে 20,000 গুণিত 5 গুণিত 6/12। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করি, দেখি কি আসছে। এখানটায় দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দেওয়া হয়েছে, এখানটায় এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিচ্ছি, এখানটায় এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। শূন্যগুলো কাটাকাটির পর কি রইল, 150 গুণিত 5 গুণিত 3/12 যুক্ত 120 গুণিত 5 গুণিত 3/12 যুক্ত 200 গুণিত 5 গুণিত 6/12। আবার আমরা কাটাকাটি করছি, দেখো এখানটায় 12কে 3 দিয়ে কাটছি, 3 4 12, আবার 4কে আর 150-র মধ্যে কাটাকাটি করছি 2 দিয়ে, তাহলে এখানটায় হবে 75 আর এখানটায় হবে 4 2 দুগুণে 4। আচ্ছা, তাহলে এখানটায় এবার হলো কত, 75 গুণিত 5 মানে 375/2 যুক্ত এখানটায় দেখো কেটে দিচ্ছি, 120-কে 12 দিয়ে কাটলে 10, তাহলে 10 গুণিত 5 গুণিত 3 মানে 10 গুণিত 5 মানে 50, 50 গুণিত 3 মানে হচ্ছে 150। আচ্ছা, এখানটায় তুমি কাটো 6 দুগুণ 12, আর 200-কে 2 দিয়ে কাটলে 100, তাহলে 100 গুণিত 5 সমান হচ্ছে 500 টাকা। এই তিনটে যদি যোগ করি, আচ্ছা তার আগে 375-কে 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে 187.5 আসছে, যুক্ত 150 যুক্ত 500, মোট হচ্ছে কত, 837 টাকা 50 পয়সা। এটাই এক বছরে তিনি মোট সুদ পাবেন। তাহলে বছরের শেষে সুদে আসলে কত হবে, দেখো বছরের শেষে ওনার টাকা কিন্তু 20,000 টাকা ছিল, তাহলে 20,000-এর সঙ্গে এই সুদটা যোগ হবে, তাহলে 20,000 যুক্ত 837.5 টাকা, তাহলে মোট হচ্ছে কত, 20,837.50 এত টাকা। অতএব বছরের শেষে দীপুবাবু সুদে আসলে 20,837 টাকা 50 পয়সা পাবেন। এটাই হচ্ছে উত্তর। পরবর্তী অঙ্ক অর্থাৎ 19 নম্বর অঙ্কটা কি বলছে আমরা একবার পড়ে নিই। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। আচ্ছা, এখানে বলে দিচ্ছে যে রহমত চাচা 2,40,000 টাকা 12% সরল সুদের হারে ব্যাংক থেকে ধার নিল। ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার পর পরের 1 বছর
1 বছর পরে বাড়িটা ভাড়া দিল প্রতি মাসে 5,200 টাকায়, সেই টাকা থেকেই তিনি ওনার ব্যাংকের ধার সুদসহ শোধ করবেন, বাইরে থেকে কোনো টাকা উনি জমা দিবেন না। তাহলে এক্ষেত্রে রহমত চাচার ব্যাংক থেকে ধার নেওয়ার টাকার 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ হবে 2,40,000 টাকার 12% হারে বের করে দেখা যাচ্ছে এটা 28,800 টাকা 1 বছরের সুদ। আর 1 বছরে বাড়ি ভাড়া বাবদ তিনি পাবেন কত? না তো 5,200 প্রতি মাসের ভাড়া, তাহলে গুণিত 12 করলে 1 বছরের ভাড়া 62,400 টাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রহমত চাচার ওই 2,40,000 টাকার সুদ দিতে হচ্ছে বছরে 28,800 টাকা, আর বাড়ি ভাড়া বাবদ তিনি পাচ্ছেন 62,400 টাকা। তাহলে এই টাকাটাই যদি তিনি সম্পূর্ণ জমা করে দেন ব্যাংকে, তাহলে এই সুদটা কেটে নেওয়ার পরে কত টাকা তার ধার শোধ হচ্ছে প্রতি বছর, সেটা একটু হিসাব করে নিই। সেটা হচ্ছে প্রতি বছর সুদ বাদ দিয়ে ধার শোধ হবে 62,400 থেকে 28,800 বিয়োগ, মানে 33,600 টাকা তার প্রতি বছর সুদ সহ আসল যেটা হবে সেটাই জমা পড়বে। রহমত চাচা ধার নেওয়ার 1 বছর পর থেকে টাকা শোধ করতে শুরু করেছে। তাহলে প্রথম বছরের পর তার সুদে আসলে কত টাকা হলো সেটা একবার হিসাব করে নিই। যে রহমত চাচা ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে হবে কত? 2,40,000 টাকা, তার সঙ্গে 28,800 টাকা, মানে প্রতি বছরের যেটা সুদ সমান কত হচ্ছে? 2,68,800 টাকা রহমত চাচাকে শোধ করতে হবে, এবং সেটা এই প্রতি বছর 33,600 টাকা করে জমা হবে। তাহলে প্রতি বছর সুদ বাবদ টাকা শোধ করার পর ধার শোধ হবে কত? না তো ধার শোধ হবে 2,68,800 টাকা বিভক্ত 33,600 টাকা, মানে এটা টোটাল তার সুদসহ যে আসল সেইটা সঙ্গে যদি আমরা প্রতি বছর যেটা 33,600 টাকা ধার জমা পড়ছে সেটা যদি ভাগ করি, তাহলে কত বছরে শোধ হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে কাটাকাটি করে দেখা যাবে যে 8 বছরে শোধ হবে। এখন দেখো টাকাটা কিনি ভাড়া বাবদ তিনি টাকা কিন্তু ধার নেওয়ার 1 বছর পর থেকে শোধ করতে শুরু করেছেন। তাহলে এখানে সময় লাগছে তার 8 বছর। তাহলে প্রথমে তো উনি 1 বছর সময় নিয়ে নিয়েছিলেন, তাহলে 8 আর 1 9 বছর ওনার টোটাল টাকাটা শোধ করার জন্য সময় লাগবে। অতএব রহমত চাচা ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার পর 8 যুক্ত 1 সমান 9 বছরে সুদসহ ধার শোধ করতে পারবেন। পরবর্তী অর্থাৎ 20 নম্বর অঙ্কটা কি বলছে একবার দেখে নিচ্ছি। 20 নম্বরটা, রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। আচ্ছা, এখানে দেখো রথীনবাবু এমনভাবে টাকা রাখবে যাতে 18 বছর যখন বয়স হবে তখন প্রত্যেক মেয়েই 1,20,000 টাকা করে পান। আর ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত? 10%। ওনার মেয়েদের বয়স কত? একটা হচ্ছে 13 বছর, মানে বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর, ছোট মেয়ের বয়স হচ্ছে 8 বছর। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করি। দেখো, ধরে নিচ্ছি যে রথীনবাবু বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা জমা রেখেছিলেন। অতএব বড় মেয়ের জন্য ব্যাংকে রাখা X টাকা ব্যাংকে ছিল কত বছর? যেহেতু বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর, 18 বছরে টাকা পাবে, তাহলে 18 বিয়োগ 13 সমান 5 বছর। 5 বছর ব্যাংকে ছিল। অতএব এই 5 বছরে উনি শোধ কত পেলেন X টাকার? তাহলে X গুণিত 10 গুণিত 5, X হচ্ছে আসল, 10 হচ্ছে সুদের হার, 5 হচ্ছে সময় বাই 100। এটা তুমি কাটাকাটি করে নিতে পারো, 0 0 কেটে দাও, 5 দুগুণে 10, মানে x/2, মানে 5 বছর পর উনি সুদ পাচ্ছেন x/2 টাকা। অতএব
শর্তানুসারে এক্স প্লাস এক্স বাই টু সমান 1,20,000। কারণ এক্স হচ্ছে বড় মেয়ের জন্য ব্যাংকে টাকা রেখেছিলেন আর সুদ পেলেন এক্স বাই টু, তাহলে মোট বলে দিয়েছে যে 1,20,000 টাকা হবে। আচ্ছা, সমাধান করে আসছে কত, 3x বাই টু সমান 1,20,000, বা এক্স সমান 3/2টাকে ওইদিকে গেলে উল্টিয়ে যাবে, 2/3 হয়ে গেল। এবার এটা কাটাকাটি করো, সহজ কাটাকাটি, এটা কাটলে 3 4 12, 0 0 0 0, তাহলে 40,000কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 80,000। তাহলে এটা বড় মেয়ের ক্ষেত্রে সমাধান হয়ে গেল। আর ছোট মেয়ের ক্ষেত্রে কি আসছে, জমা রেখেছিলেন ওয়াই টাকা, ব্যাংকে রেখেছিলেন, কত বছরের জন্য রাখলো, 18 সময় পাবে টাকা, বয়স হচ্ছে বর্তমান বয়স হচ্ছে 8 বছর, তাহলে থাকবে 10 বছর। অতএব 10 বছরের সুদ কত হবে, ওয়াই গুণিত 10 গুণিত 10, ওয়াই মানে আসল, 10 হচ্ছে সুদের হার, 10 হচ্ছে সময়, বাই 100। তাহলে এটা তো দেখো 0 0 দুটো 0 কেটে গেল, 0 কেটে ওয়াই টাকা। তাহলে 10 বছর পর ওয়াই টাকার সুদ কত হবে, ওয়াই টাকা। অতএব শর্তানুসারে ওয়াই প্লাস ওয়াই মানে ওয়াই টাকা আসল ওয়াই টাকা সুদ সমান 1,20,000 টাকা, বা 2y সমান 1,20,000, বা ওয়াই সমান 60,000। অতএব রথীনবাবু বড় ও ছোট মেয়ের জন্য ব্যাংকে যথাক্রমে 80,000 টাকা ও 60,000 টাকা জমা রেখেছিলেন। আচ্ছা ছাত্রছাত্রীরা, তাহলে তোমাদেরকে সরল সুদ কষা অঙ্কের 1 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো আমরা 3টি পর্বেই আমরা কষে দেখালাম। পরবর্তীতে আমরা আরও সব অঙ্কগুলো আমরা করে দেখাবো। তোমরা আমাদের সঙ্গে থাকো। ঠিক আছে, ধন্যবাদ।